আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ইসরায়েলি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস, সরকার পতন ঠেকানো এবং স্মোটরিচকে পদত্যাগ না করার বিনিময়ে পশ্চিম তীরে হামলা জোরদার করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। পশ্চিম তীরের জেনিনে তুমুল প্রতিরোধ, এক ইসরায়েলি সেনা নিহত, 11 হতাহত। এদিকে সরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লেবাননে হিজবুল্লাহ কমান্ডার হামাদি গুলিতে নিহত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও দাবানল। আল্লাহ ও জনগণই যথেষ্ট, ফ্রান্সের সাহায্যের দরকার নেই, আলজেরিয়ার প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি। ট্রাম্পের ভয়ে ইরান ভীত নয়, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, অর্থমন্ত্রী হেম্মাতির ঘোষণা। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গে যা বললেন এরদোগান। প্রক্রিয়া শুরু, ট্রাম্পের শপথের পর ভারতীয়দের দেশে ফেরানোর হিড়িক। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উগ্র ইহুদিপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচকে খুশি রাখতেই এবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সামরিক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলা জোরদার করা হবে। তার এই প্রতিশ্রুতি পেয়েই অর্থমন্ত্রী স্মোটরিচ পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যম মঙ্গলবার নেতানিয়াহুর এই সংক্রান্ত প্রতিশ্রুতির তথ্য ফাঁস করে দিয়েছে। এসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি মেনে নেওয়ার কারণে স্মোটরিচ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার এবং সরকার পতনের যে হুমকি দিয়েছিলেন তা বাস্তবায়ন করা থেকে তাকে বিরত রাখার জন্য নেতানিয়াহু বলেছেন তিনি পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় হামলা বাড়িয়ে দেবেন। স্মোটরিচ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি শুরু থেকেই বলে আসছিলেন যে যুদ্ধবিরতির অর্থ হবে হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ। তা সত্ত্বেও দখলদার ইসরায়েল বহির্বিশ্বের চাপের মুখে গত 15 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চূড়ান্ত করে। এরপর 17 জানুয়ারি নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন দেয়। এরপর 18 জানুয়ারি স্মোটরিচ এক বিবৃতিতে যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন নেতানিয়াহু একটি খারাপ ও বিপর্যয়কর চুক্তির প্রতি সবুজ সংকেত দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে চুক্তির বিপক্ষে ভোটও দেন স্মোটরিচ। তবে নেতানিয়াহু তাকে তার অন্য কিছু উগ্রবাদী দাবি মেনে নিতে প্রতিশ্রুতি দেওয়ার পর অপর কট্টরপন্থী মন্ত্রী বেন গাভিরের মতো পদত্যাগ করেননি অর্থমন্ত্রী। তিনি পরবর্তীতে এক বক্তব্যে দাবি করেছেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ পুরোপুরি বন্ধ করা হবে না বলে নেতানিয়াহু তাকে প্রতিশ্রুতি দিয়েছেন। এমন আবহের মধ্যে মঙ্গলবার থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এমনকি বেশ কয়েকটি পাড়া মহল্লা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করার কাজ চালাচ্ছে। জেনিন মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত এবং 40 জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, আয়রন ওয়াল নামের এই অভিযানটি কয়েকদিন ধরে চলবে। সূত্র তাসনিম নিউজ। পশ্চিম তীরের জেনিনে তুমুল প্রতিরোধ, এক ইসরায়েলি সেনা নিহত, 11 হায়না সেনা গুরুতর আহত হয়েছে। এদিকে ইসরায়েল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
ইসরায়েলের একটি মিডিয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের এই হুমকির খবর প্রকাশ করেছে। ইসরায়েলি হাদসুত বাজমান বা সময়সীমা নামের একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার এবং হানাদার ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে সেনা অভিযান অব্যাহত রাখলে ইসরায়েল বিরোধী ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আবারও শুরু করবে ইয়েমেন। ইসরায়েলি সেনারা গত মঙ্গলবার থেকে জেনিন শহরে হামলা শুরু করে, কিন্তু ফিলিস্তিনি প্রতিরোধকামীরা সেখানে প্রতিরোধ অব্যাহত রেখেছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় আল আকসা তুফান নামক দখলদার বিরোধী সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর এবং বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের ফিলিস্তিনি সংগ্রামী যুবকরা গাজায় ইসরায়েলি নৃশংসতার জবাব দেওয়া শুরু করেন। এই সময় ইসরায়েলি সেনাদের হামলায় শত শত ফিলিস্তিনি পশ্চিম তীরে শহীদ ও আহত হয়েছেন। লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শেখ মোহাম্মদ আলী হাম্মাদি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম আল আখবারের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাতে নিজ বাড়ির সামনে বন্দুকধারীদের গুলিতে তিনি প্রাণ হারান। হামলার সময় দুটি গাড়িতে আসা বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাম্মাদি সেখানে মৃত্যুবরণ করেন। তবে ইসরায়েল বা কোনো গোষ্ঠী এখনো এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। আল হাম্মাদি কয়েক দশক ধরে FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। 1985 সালে লুফথানসার ফ্লাইট 847 ছিনতাইয়ের ঘটনায় তার সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকজন আমেরিকান সহ 153 যাত্রীকে জিম্মি করা হয়। ছিনতাইকালে এক মার্কিন নাগরিককে নির্যাতন করে হত্যা করা হয়। হিজবুল্লাহ কমান্ডারের এই হত্যাকাণ্ড এমন সময়ে ঘটল যখন হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে রয়েছে। 2023 সালের 8 অক্টোবর থেকে চলা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে এই সংঘর্ষে সংগঠনটির মহাসচিব সহ অন্তত 7 জন শীর্ষ কমান্ডার নিহত হন। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এই অঞ্চলের স্থিতিশীলতাকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এই হত্যাকাণ্ড হিজবুল্লাহর জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে এটি এমন সময়ে ঘটল যখন সংগঠনটি অভ্যন্তরীণ এবং বাহ্যিক চ্যালেঞ্জের মুখোমুখি। সূত্র টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস। আবারও দাবানল দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। অঙ্গরাজ্যটির ওয়েস্ট লাইলাক রোড থেকে শুরু হওয়া এই আগুন স্থানীয় সময় মঙ্গলবার সকালে সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়ে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অঞ্চলটির বিভিন্ন এলাকা। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত 85 একর জায়গা জুড়ে আগুন জ্বলছে। দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে এলাকাটির বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। এর আগে 10 দিনের বেশি সময় ধরে দাবানলে পুড়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। বাতাসের গতি ধীরে ধীরে কমতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপরে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ঘরে ফিরতে শুরু করেন বাসিন্দারা, কিন্তু ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই মেলেনি। সে সময় দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েকদিন ধরে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশিরাও। ফ্রান্সের কিছু রাজনৈতিক এবং মিডিয়া মহল থেকে আলজেরিয়াকে আর্থিক সহায়তা দেওয়া এবং তা বন্ধের হুমকির জবাবে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বাউন কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আলজেরিয়ার শুধু সর্বশক্তিমান আল্লাহ এবং তার জনগণের প্রয়োজন, অন্য কাউকে নয়। ফরাসি এই দাবিগুলোকে তিনি আলজেরিয়া সম্পর্কে অজ্ঞতা বলে আখ্যায়িত করেছে। জাতীয় চলচ্চিত্র সেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট তেব্বাউন বলেন, আমরা আমাদের বন্ধুদের মূল্য দেই এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু যারা শত্রুতা পছন্দ করে সেটা তাদের ব্যাপার। তিনি আরো বলেন, ফ্রান্সের পক্ষ থেকে আলজেরিয়াকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেয়া হয় না। এই ধরনের দাবি আলজেরিয়ার সম্পর্কে তাদের অজ্ঞতারই বহিঃপ্রকাশ। সম্প্রতি ফ্রান্সের কিছু কর্মকর্তা আলজেরিয়াকে দেওয়া উন্নয়ন সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন। ফ্রান্সের অতি ডানপন্থী দলগুলো দাবি করেছিল আলজেরিয়াকে 800 মিলিয়ন ইউরো
ইউরো সহায়তা দেওয়া হয়। তবে তদন্তে ফ্রান্সের কিছু মিডিয়া এই দাবি খণ্ডন করেছে। আলজেরিয়ান প্রেস সার্ভিসও ফ্রান্সের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা পাওয়ার দাবি অস্বীকার করেছে। সংস্থাটি বলেছে এই অভিযোগ ফ্রান্সের ডানপন্থী গোষ্ঠীর পক্ষ থেকে আলজেরিয়াকে চাপে রাখার একটি অপচেষ্টা। সংস্থাটি জানিয়েছে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক মূলত ফ্রান্সের আলজেরিয়ার রপ্তানি এবং বিনিয়োগের উপর নির্ভরশীল। 2023 সালে ফ্রান্সের আলজেরিয়ার রপ্তানির পরিমাণ ছিল $320 কোটি এবং ফ্রান্সের বিনিয়োগের পরিমাণ ছিল $250 কোটি। তবে এই বিনিয়োগ তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং কাতারের তুলনায় অনেক কম। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেম্মাতি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের যে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে তা মোকাবেলা করার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। এই ধরনের পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দীর্ঘ সাক্ষাৎকারে হেম্মাতি এসব কথা বলেন। তিনি বলেন, 2016 থেকে 2020 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন যে নিষ্ঠুর এবং কঠোর চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন তার অভিজ্ঞতা ইরানের আছে এবং কিভাবে এই চাপ মোকাবেলা করতে হয় ইরান তা জানে। অর্থমন্ত্রী হেম্মাতি বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে ইরানের তেল বিক্রির অর্থের পরিমাণ 700 থেকে 800 কোটি ডলারে নেমে গিয়েছিল, কিন্তু তেহরান তা ম্যানেজ করতে সক্ষম হয়েছিল এবং মার্কিনিরা তাদের প্রতিশ্রুত ঘোষণা অর্জনে ব্যর্থ হয়। শুধু তাই নয়, ট্রাম্পের পর জো বাইডেনের প্রশাসন স্বীকার করেছিল যে ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। এটা তাদের নিজেদের স্বীকারোক্তি ছিল। সোমবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণ করেছেন। তবে ইরানের বিরুদ্ধে আবারও তিনি সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করবেন কিনা সেই সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। এই প্রসঙ্গে ইরানের অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করব মার্কিন কর্মকর্তারা আরো বেশি যৌক্তিকভাবে সবকিছু চিন্তা করবেন এবং উত্তেজনা বেড়ে যায় এমন পদক্ষেপ থেকে দূরে থাকবেন। তবে ট্রাম্পের ক্ষমতায় আসার কারণে ইরান মোটেই ভীত নয়, বরং যে কোনো পরিস্থিতির জন্য আমরা পরিকল্পনা নিয়ে রেখেছি। সূত্র পার্স টুডে। এদিকে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টা আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তাদের প্রথম মেয়াদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং নতুন মেয়াদেও এই সম্পর্ক বজায় রাখার আশা প্রকাশ করেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আমি আশা করি প্রথম মেয়াদের মতোই দ্বিতীয় মেয়াদেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এরদোগান আরো উল্লেখ করেন, দুই নেতার মধ্যে বন্ধুত্বের এই সম্পর্ক তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন এই সম্পর্ক তুরস্কের কূটনৈতিক এবং রাজনৈতিক স্বার্থ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার করবে। নির্বাচনের আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এই বিষয়টি উল্লেখ করে এরদোগান বলেছেন, এই যুদ্ধ বন্ধের জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছুই করবে তুরস্ক, যেহেতু যুদ্ধের পক্ষে নয় তুরস্ক। এরদোগান আরো বলেন, তুরস্ক সব সময় শান্তির পক্ষে, আর আশা করি এই শান্তির মাধ্যমে পৃথিবীর দেশগুলোর মধ্যে সহমর্মিতা বজায় থাকবে। উল্লেখ্য, এর আগে এরদোগানকে একজন ভালো বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি এরদোগানকে যথাযথ সম্মান প্রদর্শন করেন। সূত্র তুর্কি টুডে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের সময় অভিবাসন ইস্যুতে কঠোরতার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতাড়ন করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছেন লাখ লাখ ভারতীয়। ফলে ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। বুধবার সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রায় 18,000 ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছেন। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের তথ্যেও এমন সংখ্যক ভারতীয়কে প্রত্যর্পণের জন্য চিহ্নিত করা হয়েছে। অবৈধ এইসব অভিবাসীকে ফেরাতে ট্রাম্প প্রশাসনকে বার্তা দিয়েছে দিল্লি। ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ রোধে এই বার্তা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের 3টি বিভাগ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে থাকে। এই তালিকায় অবৈধ অভিবাসীর তালিকার উপরের দিকে রয়েছে ভারত। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
ইসরায়েলি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস, সরকার পতন ঠেকানো এবং স্মোটরিচকে পদত্যাগ না করার বিনিময়ে পশ্চিম তীরে হামলা জোরদার করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর। পশ্চিম তীরের জেনিনে তুমুল প্রতিরোধ, এক ইসরায়েলি সেনা নিহত, 11 হতাহত। এদিকে সরাইল জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লেবাননে হিজবুল্লাহ কমান্ডার হামাদি গুলিতে নিহত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবারও দাবানল। আল্লাহ ও জনগণই যথেষ্ট, ফ্রান্সের সাহায্যের দরকার নেই, আলজেরিয়ার প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি। ট্রাম্পের ভয়ে ইরান ভীত নয়, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, অর্থমন্ত্রী হেম্মাতির ঘোষণা। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গে যা বললেন এরদোগান। প্রক্রিয়া শুরু, ট্রাম্পের শপথের পর ভারতীয়দের দেশে ফেরানোর হিড়িক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।